হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিই। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে বহুপদী আর বহুপদী সমীকরণ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমরা একটা চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছি, জটিল সংখ্যা। সবাইকে বলছিলাম বইয়ের প্রত্যেকটা অঙ্ক করতে, করছো? বলো তো। আমাদের জটিল সংখ্যা যে কোনো বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এবং বলছিলাম প্রত্যেকটা অঙ্ক এখন নিজে নিজে পারবা। করছো তো? ম্যাক্সিমামেরই করার কথা না, টাইমটা কম ছিল, অসুবিধা নাই, বাট তোমরা করে ফেলবা জটিল সংখ্যা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক। তুমি যেই বই ফলো করো না কেন, ওই বই থেকে জটিল সংখ্যা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করে ফেলবা। একবার হলেও এটা করা উচিত। তোমার পুরো ইন্টার লাইফে একবার হলেও এই জিনিসটা করা উচিত, তাইলে এটা ইন্টারেও অ্যাডমিশনেও দুই জায়গায় কাজে দিবে, দুই জায়গায় কাজে দিবে। ঠিক আছে? তো আজকে আমরা তো আজকে আমরা বহুপদী আর বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করব। সেকেন্ড পেপারের সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে জটিল সংখ্যা, আরেকটা হচ্ছে বহুপদী। এই দুইটা চ্যাপ্টার সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, এখান থেকে প্রশ্ন থাকবেই। সিকিউ বলো, এমসিকিউ বলো, রিটেন, সব সব থাকবেই এই দুইটা চ্যাপ্টার থেকে। এবং এই দুইটা কিন্তু সহজ, পাক্কা মার্কস। তোমার মার্কস তোলার জন্য একদম 100-তে 100। তো একটু মনোযোগ দিতে হবে। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারটার জন্য 10 থেকে 11টা ক্লাস লাগবে। আমরা একদম বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কনসেপ্ট কভার করব, সব কনসেপ্ট কভার করব। আচ্ছা, আর এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার আগের কোনো কনসেপ্ট জানা লাগবে না, আগের কোনো কনসেপ্ট জানা লাগবে না। তোমরা ক্লাস 9-10-এ সমীকরণ সমাধান করে আসছো না? দ্বিঘাত সমীকরণ সমাধান করে আসছো, মনে আছে? মনে পড়ে কি? এরপর হায়ার ম্যাথসের সেকেন্ড পেপার, সেকেন্ড চ্যাপ্টারটা মনে আছে, বীজগাণিতিক রাশি পড়ে আসছো যে মুখ্য পদ, মুখ্য সহগ, ঘাত, একটা রাশির মাত্রা, মনে পড়ে? উৎপাদকে বিশ্লেষণ, এগুলো কি মনে পড়ে বলো তো? হায়ার ম্যাথসের সেকেন্ড চ্যাপ্টার, ওইগুলোর সাথে কিছুটা রিলেটেড, কিছুটা রিলেটেড। আচ্ছা, ঠিক আছে, যারা মনে পড়তেছে খুবই ভালো, আর না মনে পড়লে অসুবিধা নেই, আমি ওগুলো আবার রিক্যাপ করে দিব, আবার বুঝাই দিব, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা শুরু করতেছি বহুপদী আর বহুপদী সমীকরণ, দুইটা পার্ট, বহুপদী রাশি আর হচ্ছে বহুপদী সমীকরণ। তো আমরা মূলত বহুপদী সমীকরণ নিয়েই কথাবার্তা বলবো। বহুপদী রাশির শুরুতে ছোট্ট করে একটু কথাবার্তা আছে। তো আমরা শুরু করতেছি, বিসমিল্লাহ সবাই। আমরা ক্লাসটা শুরু করতেছি। আমাদের প্রথমত যে ব্যাপারটা নিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে চলক আর ধ্রুবক। চলক, চলক আর ধ্রুবক কি? চলক হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হতে পারে, যার ভ্যালু চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি তোমার রুমের তাপমাত্রা, এটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম। তোমার রুমের তাপমাত্রা, এটা কি পরিবর্তনশীল না? এখন যেরকম আছে, রাত্রে কি ওরকম থাকবে? চেঞ্জ হয়ে যাবে না? তাই তো। তো তোমার রুমের তাপমাত্রাকে আমি যদি এক্স দিয়ে প্রকাশ করি, এইটা একটা পরিবর্তনশীল রাশি, এর ভ্যালু চেঞ্জ হতে পারে। যার ভ্যালু চেঞ্জ হতে পারে তাকেই কি বলা হয়? চলক বা ভ্যারিয়েবল। চলক বা ভ্যারিয়েবল। তোমরা ছোট ক্লাসে যখন অঙ্ক করতা, ক্লাস 9-10-এ ধরতা না এরকম? ধরো ওই পিতা পুত্রের অঙ্ক বা মা মেয়ের অঙ্ক ছিল না? ধরি পিতার বয়স এক্স, ওই যে এক্সটা ধরে নিতা, ওইটার ভ্যালু কিন্তু তুমি জানতা না, তাই না? ওই যে এক্সটা ধরে নিতা, ওইটাই হচ্ছে চলক। বুঝতে পারলাম? আচ্ছা, তো ম্যাথমেটিক্সে চলককে নর্মালি ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলোকে প্রকাশ করা হয়। ম্যাথমেটিক্সে চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলা কারা কারা আছে? এক্স, ওয়াই, জেড, এগুলো দিয়ে চলককে প্রকাশ করা হয়।
তোমাকে যদি কিচ্ছু না বলা থাকে কোয়েশ্চেনে, তুমি যদি সেখানে দেখো এক্স ওয়াই জেড এই সংক্রান্ত কিছু আছে, তার মানে ওখানে এক্স ওয়াই জেড এগুলা হচ্ছে চলক, এগুলা হচ্ছে চলক, ঠিক আছে। এরপর হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল 5, এটা কিন্তু ধ্রুবক, 5-এর ভ্যালু তো 5ই থাকবে, এটা কি জীবনেও চেঞ্জ হবে না। 5 একটা কি ধ্রুবক। আর কি ধ্রুবক হতে পারে, ধরো পাই, পাই কিন্তু একটা ধ্রুবক, এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। পাই হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক হচ্ছে এমন জিনিস যেটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। তো ম্যাথমেটিক্সে ধ্রুবককে নর্মালি ইংরেজি বর্ণমালের শুরুর দিকে, ম্যাথমেটিক্সে ধ্রুবকগুলোকে সাধারণত ইংরেজি বর্ণমালার শুরুর দিকের যে অক্ষরগুলা এ বি সি এগুলো দিয়ে প্রকাশ করা হয়। ম্যাথমেটিক্সে ধ্রুবকগুলোকে সাধারণত ইংরেজি বর্ণমালার শুরুর দিকের অক্ষরগুলোকে প্রকাশ করা হয়। আচ্ছা, আর তোমরা ফাংশন দেখে আসছো না? ফাংশন কিভাবে প্রকাশ করা হয় বলো তো? আমাদের কাছে ধরো একটা ফাংশন এফ অফ এক্স আছে, এফ অফ এক্স, এই যে ভেতরে যেই জিনিসটা এটাই হচ্ছে চলক, আর বাদ বাকি সবকিছু ধ্রুবক। এফ অফ এক্স ইকুয়ালস টু, ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 3। এখানে চলক কে? এখানে চলক হচ্ছে এক্স। এই ব্র্যাকেটটার মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে চলক। বুঝাতে পারলাম? আচ্ছা, আমি আরেকটা লিখি, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ধরো এরকম কিছু একটা লিখলাম। এই রাশিটায় চলক কে বলো তো? এই রাশিটায় চলক কে? এই রাশিটায় চলক কিন্তু এক্স, এক্স এর, বুঝছো তো? এই যে এফ এর মধ্যে যে জিনিসটা থাকবে এটাই হচ্ছে চলক। এখানে ওয়াই কিন্তু ধ্রুবক, যদিও আমরা বলছিলাম চলকগুলাকে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষরগুলা দিয়ে প্রকাশ করা হয়, বাট ফাংশনের মধ্যে এফ এর মধ্যে যেটা থাকবে সেটাই চলক, সেটা বাদে বাকি সবাই কি ধ্রুবক। এখন আমি যদি এটা লিখি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, সেম জিনিসটা লিখলাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু এক্স ওয়াই দুজনেই চলক, কারণ আমাদের ফাংশনটার মধ্যে কি এক্স আর ওয়াই দুইটাই চলক, এভাবে দেখানো হয়েছে। এখানে যেই অক্ষরগুলা থাকবে, যেই প্রতীকগুলা থাকবে সেগুলো চলক, বাদ বাকি সবাই কি ধ্রুবক। বুঝতে পারলাম? বাদ বাকি সবাই হচ্ছে ধ্রুবক। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন আজকের যেই টপিকটা বহুপদী, এটাতে চলে যাচ্ছি। আমাদের এখনকার টপিক হচ্ছে বহুপদী রাশি। আমাদের এখনকার টপিক হচ্ছে বহুপদী রাশি। তো বহুপদী বা বহুপদী রাশি ব্যাপারটা মানে কি? এই আকৃতির যে কোনো রাশিকে বলা হয় বহুপদী রাশি। আকৃতিটা দেখতে অনেক ভয়ানক লাগতেছে, তাই না? তাই না? আচ্ছা, পুরাটার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, আমরা যে কোনো একটা পদের দিকে তাকাই। আমরা যে কোনো একটা পদের দিকে তাকাই, একটা পদ, এখানে অনেকগুলো পদ যোগ আকারে আছে, আমরা জাস্ট একটা পদের দিকে তাকাই। একটা পদ দেখতে কিরকম? একটা ধ্রুবক আছে এ এন, এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। একটা চলক আছে এবং চলকের মাথায় একটা পাওয়ার আছে, তাই না? যে কোনো একটা পদের দিকে তাকাও তুমি, প্রত্যেকটা পদ কিন্তু এরকম, একটা ধ্রুবক, একটা চলক, চলকের মাথায় একটা পাওয়ার, ধ্রুবক, চলক, চলকের মাথায় একটা পাওয়ার, তাই না? তো এই পদগুলার বৈশিষ্ট্য হচ্ছে চলকের মাথায় যেই পাওয়ারটা সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্রত্যেকটা পদের এই কমন বৈশিষ্ট্যটা আছে যে চলকের মাথায় যে পাওয়ার বা এন সেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 0, 1, 2, 3 এরকম যে কোনো কিছু হইতে পারবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরকম এরকম অনেকগুলা পদ, কিন্তু সসীম সংখ্যক, সসীম, অসীম হওয়া যাবে না। এরকম অনেকগুলা পদ যোগ বা বিয়োগ আকারে যেই রাশিটা তৈরি করে সেটাকেই বলা হয় বহুপদী রাশি। বুঝতে পারলাম? এই যে এরকম পদ, একটা ধ্রুবক থাকবে, একটা চলক থাকবে, আর চলকের মাথায় কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরকম অনেকগুলা পদ কিন্তু সসীম সংখ্যক পদ, এরকম সসীম সংখ্যক পদ যোগ বা বিয়োগ আকারে থেকে যেই রাশিটা তৈরি করে সেটাকেই বলা হয় বহুপদী রাশি। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো 2x স্কোয়ার, দেখো এটা কিন্তু ওই পদের মতো দেখতে, একটা ধ্রুবক, চলক, চলকের মাথায় পাওয়ারটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা ধরো প্লাস 4x প্লাস 7, ধরো দেখো
প্রত্যেকটা পদই কিন্তু এই স্ট্রাকচারের, ধ্রুবক, চলক, চলকের মাথায় কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 7 এর সাথে তুমি একটা x⁻0 চিন্তা করতে পারো, কারণ x⁻0 এর ভ্যালু কত, 1। এই যে যেটা লিখলাম সেটা একটা বহুপদী রাশি। সবাই কি বুঝতে পারলাম? বলো, সবাই কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এই জিনিসটাই আমি সুন্দর করে এখানে লিখে দিছি। কোনো একটা রাশি বহুপদী হওয়ার শর্ত হচ্ছে প্রতিটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কারা কারা? 0 সহ সকল স্বাভাবিক সংখ্যা, 0 সহ সকল স্বাভাবিক সংখ্যা, 1 2 3 এভাবে করে অনেক যেতে পারবে। এবং পদ সংখ্যা সসীম হওয়া লাগবে, পদ সংখ্যা সসীম হওয়া লাগবে। অসীম কোনো ধারা, অসীম কোনো জিনিস জীবনেও বহুপদী হবে না। তোমরা ক্লাস 9-10-এ অসীম ধারা পড়ে আসছো না? পড়ে আসছো তো? ওই অসীম কোনো জিনিসই আসলে বহুপদী হবে না। একটু লিখে নাও, কোনো একটা রাশি বহুপদী হওয়ার শর্ত হচ্ছে প্রতিটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, প্রত্যেকটা পদে। এখানে চলক কিন্তু একটা। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। একাধিক চলক বিশিষ্ট বহুপদীও আছে, একটু পরে দেখব। সবার লেখা হয়েছে? ওকে, সবার লেখা হয়েছে তো? আর ঘাবড়ানোর কিছু নাই, সুন্দর করে নোট করা আছে। লেকচার নোটটাই তোমার নোটের থেকে বেটার হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন দেখব, আমাকে অনেকগুলো রাশি দেওয়া থাকবে, কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না আমরা চেক করব। তুমি জাস্ট দুইটা জিনিস চেক করবা, পদ সংখ্যা সসীম কিনা, এক্স এর ঘাত বা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা, এটা চেক করলেই হয়। নর্মালি পদ সংখ্যা সসীমই থাকে। আর বহুপদীর আকৃতি কিন্তু ফিক্সড, বুঝছো? বহুপদীর আকৃতি কিন্তু ফিক্সড। এই যে ax⁻n, এরকম অনেকগুলা পদ যোগ বা বিয়োগ আকারে থেকে বহুপদী তৈরি করতে পারবে। এর বাইরে অন্য কোনো পদ কিন্তু বহুপদীতে থাকবে না। ধরো তুমি, আচ্ছা পরে আসতেছে, ধরো sin x এর মধ্যে দিয়ে দাও, sin x, এটা কি বহুপদী? এটা কি দেখতে এই পদের মতো? আগে তো একটা সাইন আছে, অন্য কোনো ফাংশন থাকা যাবে না, সাইন কজ এগুলোর মধ্যে এক্স কে নেওয়া যাবে না। আমার কথা বুঝছো? আকৃতি কি ফিক্সড, এরকম অনেকগুলা পদ যোগ বা বিয়োগ আকারে থেকে যে রাশিটা তৈরি করবে সেটাই কি বহুপদী। ওকে, প্রথমটা কি বহুপদী বলো তো? প্রথমটা কি বহুপদী? x² - thrice x + 4, এটা কিন্তু বহুপদী, তাই না? এখানে x এর ঘাত কত? 2, এখানে x এর ঘাত কত? 1। এখানে x নাই, বাট x এর ঘাত তুমি 0 চিন্তা করতে পারো, তাই না? x এর ঘাত 0 চিন্তা করতে পারো, তো এটা একটা বহুপদী। কোন চলকের ঘাতে কিন্তু আমাদের যেটা ছিল অঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটার বাইরে নাই। দেখো 0 1 2, তো এটা একটা বহুপদী। 2 নাম্বারটা কি বহুপদী? এখানে একটা মাত্র পদ আছে, x এর ঘাত কত? 1, তো এটা একটা বহুপদী। 3 নাম্বারটায় পরে আসতেছি, বলো তো 4 নাম্বারটা কি বহুপদী? 5, দুনিয়ার সকল ধ্রুবক বহুপদী, এটা মনে রাখবা। দুনিয়ার সকল ধ্রুবক বহুপদী, কারণ দুনিয়ার যে কোনো ধ্রুবককে তুমি সি দিয়ে প্রকাশ করতে পারো না? দুনিয়ার যে কোনো ধ্রুবক, এটার সাথে কি 1 গুণ আকারে আছে, সি ইন্টু x⁻0 লিখতে পারো। তার মানে দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। তো 5 কিন্তু বহুপদী, তাই না? 5 একটা বহুপদী, তাহলে 0 একটা বহুপদী না? 0 তো ধ্রুবক, 0কে তুমি এভাবে লিখতে পারো না? 0 ইন্টু x⁻0 লিখতেই তো পারো। এবার কাহিনী হয়ে গেছে, 0কে তুমি কিন্তু চাইলে 0 ইন্টু x⁻1 এইটাও লিখতে পারো, তাই না? আমাকে বলো, লিখতে পারো না? 0-এর সাথে যে কোনো কিছু দিয়ে গুণ করলেই তো 0 হয়। তো এইখানে x এর ঘাত নেগেটিভ হয়ে গেছে, এই তো ঝামেলা লেগে গেল। তাইলে 0 কি বহুপদী? বলো তো, ঝামেলা কিন্তু লাগাই দিছি। তুমি যদি এভাবে চিন্তা করো এটা 0 একটা বহুপদী, এভাবে চিন্তা করলে 0 কিন্তু বহুপদী না। বলো বলো বলো, 0 কি বহুপদী? 0 বাই ডিফল্ট বহুপদী। 0 যদি বহুপদী না হইতো তাহলে দুনিয়ায় কোনো কিছু বহুপদী থাকতো না।
জিরো যদি বহুপদী না হইতো দুনিয়ার কোনো কিছুই বহুপদী হইতো না। কারণ কি, তুমি চিন্তা করো তো, প্রত্যেকটা জিনিসের শেষে জিরো তুমি যোগ্য আকারে লিখতে পারো না? প্রত্যেকটা জিনিসের শেষে জিরো যোগ আকারে লিখতে পারো। তো ওই জিরোকে তুমি যদি জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার -1 লেখো, তাহলে এটা কি বহুপদী হবে? তো জিরো যদি বহুপদী না হয় দুনিয়ায় বহুপদী বলতে কিছু থাকতোই না। তো জিরো আমাদের এমনিতেই কি বহুপদী। বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? বলো। জিরো একটা বহুপদী, অ্যান্ড জিরো নিয়ে কিছু কাহিনী হবে, আমরা পরে বলবো। জিরো কেন বহুপদী? কারণ জিরো যদি বহুপদী না হইতো দুনিয়ায় বহুপদী বলতে কোনো কিছুর এক্সিস্টেন্সই থাকতো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা কি বহুপদী বলো তো? √(x + x⁵ + 3 √(x) এই পদটা গ্যাঞ্জাম করে দিচ্ছে, তাই না? কারণ √(x) এইটাকে লেখা যায় x⁻² + x⁵ + 3। এখানটায় খেয়াল করো তো, x এর ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল? ভগ্নাংশ হয়ে গেছে না? ভগ্নাংশ হয়ে গেছে, তার মানে এইটা একটা বহুপদী হবে না। এটা বহুপদী হবে না, ঠিক আছে। পরেরটা কি বহুপদী? প্রথম পদটা খেয়াল করো, 1/x। 1/x মানে কি? x এর ঘাত কত বলো তো? সূচকের ফর্মুলা থেকে বলো তো। 1/x মানে x এর ঘাত কত? -1 না? 1/x মানে x এর ঘাত হচ্ছে -1 + thrice x + x²। তো x এর ঘাত যদি -1 হয় সেটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইল? না। তার মানে এটা কি বহুপদী? না। এটাও বহুপদী না। এটাও বহুপদী না। সবাই কি বুঝতে পারলাম? এই পৃষ্ঠার সবগুলো অঙ্ক এখান থেকে নরমালি 1 নম্বরের এমসিকিউ আসে। বোর্ড পরীক্ষাগুলো এখান থেকে নরমালি 1 নম্বরের এমসিকিউ আসে। সবার লেখা হয়েছে না বলো তো? সবার কি লেখা হয়েছে? আমরা পরের পেজে যাচ্ছি। ওকে, ঠিক আছে। দেখো, sin x এটা কি বহুপদী? sin x এটা কি বহুপদী? আমরা মাত্রই বলছি বহুপদীর আকৃতি ফিক্সড। a × x⁴n এরকম পদই থাকতে পারবে। এরকম পদ অনেকগুলা যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে সেটাই বহুপদী। এর বাইরে অন্য কোনো আকৃতির জিনিস বহুপদীর মধ্যে অ্যালাউড না। sin x, এক্সটাকে তুমি সাইনের মধ্যে দিয়ে দিছো, তো এটা কি ওই আকৃতির সাথে মিলছে? না, কিন্তু মিলে নাই কিন্তু, তাই না? অবশ্যই এই আকৃতির হইতে হবে। সরাসরি এই আকৃতির না হোক, তুমি যদি সিম্পলিফাই করে এই আকৃতি নিয়ে আসতে পারো তাইলেও বহুপদী হবে। একটু পরে দেখবো এই ব্যাপারটা। তার মানে এটা কি বহুপদী হইলো? sin x একটা বহুপদী না। sin x বহুপদী না। cos x তাইলে বহুপদী হবে? cos x কি তাইলে বহুপদী হবে? না। ln x কি বহুপদী? অবশ্যই না, তাই না? ln x কি ওই আকৃতির পদের সাথে মিলে? এরকম অনেকগুলো পদ যোগ বা বিয়োগ আকারে থাকতে পারবে, মিলতেছে না। 4 নাম্বার, এটা কি বহুপদী বলো তো? 4 নাম্বারটা কি বহুপদী? এই আনসার পাচ্ছি না কেন? আমি তোমাকে বলছিলাম দুনিয়ার যে কোনো ধ্রুবক বহুপদী। sin 600 এখানে কিন্তু চলক বলতে কিছু নাই, পুরোটাই ধ্রুবক না? এটা কিন্তু পুরোটাই ধ্রুবক। তার মানে এইটা একটা বহুপদী। sin 600 ক্যালকুলেটরে বসায় দেখো, এটার একটা নির্দিষ্ট ভ্যালু আসবে। একটা ধ্রুবক। দুনিয়ার যে কোনো ধ্রুবক কি বহুপদী। ওকে, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 5 নাম্বারটা। এটা দেখতে কিন্তু বহুপদীর মতো না, কিন্তু তুমি যদি এই জিনিসটাকে সিম্পলিফাই করো, কোনো জিনিস যদি এরকম হয় যে ওটাকে সিম্পলিফাই করে তুমি বহুপদীর আকৃতিতে নিয়ে আসতে পারো, তাহলে ওটা বহুপদী। এটা সরাসরি দেখতে কি বহুপদীর মতো? জীবনেও না। বাট এখানে দেখো তো, cos আর cos ইনভার্স x আছে, এটা কিন্তু একে অপরের বিপরীত ফাংশন। তোমরা পড়বা, তোমরা যারা এখনো ইনভার্স, যে cos ইনভার্স এটার সাথে কি পরিচিত? cos ইনভার্স x এটা কি পড়ছো ক্লাস 9-10-এ? যারা পড়ো নাই, সেকেন্ড পেপারেই পড়াবো। দেখো, cos আর cos ইনভার্স x দুইজন মিলে ভ্যানিশ হয়ে যায়, একটা আরেকটার বিপরীত ফাংশন। তো এইটাকে সিম্পলিফাই করলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে শুধু x। এটাকে সিম্পলিফাই করলে পড়ে থাকবে শুধু x। তো শুধু xটা কিন্তু বহুপদী। অর্থাৎ
কোনো জিনিস যদি দেখতে বহুপদীর মতো নাও হয়, কিন্তু ওটাকে সিম্পলিফাই করে তুমি যদি বহুপদীর আকৃতিতে নিয়ে আসতে পারো, তখন সেটা একটা বহুপদী। বুঝছো? এরকম সিম্পলিফিকেশন তখনই সম্ভব যখন একটা ফাংশন আর তার বিপরীত ফাংশন থাকবে। দেখো কজ আর কজ ইনভার্স এক্স, এরকম অনেক বিপরীত ফাংশন তোমরা পড়ে আসছো না? মনে করো তো ই এর বিপরীত ফাংশন কি? ই এর বিপরীত ফাংশন কি? লন না? ই টু দি পাওয়ার লন এক্স। তোমরা সূচকের ফর্মুলা থেকে বলো তো এই ভ্যালুটা শুধু এক্স না? সূচকের ফর্মুলা থেকে বলো, কিংবা একটু একটু মনে করে দেখো, এ টু দি পাওয়ার লগ এ বেজ এক্স, এই ভ্যালুটা এক্স হয় না? সূচকের ফর্মুলা একটু মনে করে দেখো, ক্লাস 9-10 পড়ে আসছো, তাই তো? তো যখনই দেখবা একটা নর্মাল ফাংশন একটা বিপরীত ফাংশন আছে, ওখানে কিন্তু সিম্পলিফিকেশন সম্ভব। সিম্পলিফাই করে তুমি যদি দেখো বহুপদী চলে আসতেছে, তাইলে ওটা বহুপদী। এটা দেখে ডিরেক্ট কি মনে হচ্ছে এটা কি বহুপদী? না, বাট এটাকে সিম্পলিফাই করলে এটা আসতেছে, এটা কিন্তু বহুপদী। এটাও বহুপদী, এটাও বহুপদী। বুঝতে পারলাম? বলো, এতটুকু কি সবার ক্লিয়ার? এতটুকু কি সবার ক্লিয়ার? এই পেজে যেগুলা ছিল সবার লেখা হয়েছে না? আমাকে বলো তো, সবার কি লেখা হয়েছে? ঘাবড়ানোর কিছু নাই, বোর্ড পরীক্ষা এত কঠিন আসে না। বোর্ড পরীক্ষা আরো সহজ সহজ জিনিস আসে। বোর্ড পরীক্ষা আরো সহজ সহজ জিনিস আছে। লেখা হয়েছে তাই না? ওকে, এমসিকিউতে যাচ্ছি। দেখো, এটা সকল বোর্ডে আসছে 2018 সালে। বলো কোন ফাংশনটা বহুপদী? বলো বলো বলো, কোন ফাংশনটা বহুপদী? এমসিকিউ গুলা তোলার দরকার নেই। কোন ফাংশনটা বহুপদী? দেখো তো, প্রথমটা কি বহুপদী? না, এই যে রুট আছে, রুট মানে এক্স টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে না। দ্বিতীয়টা কি বহুপদী? এক্স টু দি পাওয়ার -2 আসছে। এই যে এক্স স্কোয়ারকে তুমি যদি উপরে নিয়ে যাও তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার -2, বহুপদী না। এটা কি বহুপদী? না। তাহলে পড়ে থাকলো সবার লাস্টেরটা, তার মানে আমাদের অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। সবাই কি বুঝছে? ওকে, পরেরটা যাচ্ছি। দেখো, এটা বলো 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 বলো, কোনটা বহুপদী? এমসিকিউ তোলার দরকার নেই, কোনটা বহুপদী বলো তো? প্রথমটা বহুপদী, তাই না? খেয়াল করো, এখানে কোনো চলকের ঘাত কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা না। কোনো চলকের ঘাত কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা না। এই যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে? বুঝতে পারলাম তো? ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। এখন একাধিক চলকের বহুপদী হতে পারে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে একাধিক চলক বিশিষ্ট বহুপদী। দেখো একটু খেয়াল করো তো, এফ অফ এক্স আমি লিখলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব। ধরো এটা লিখলাম, এটা কি একটা বহুপদী? এটা অবশ্যই বহুপদী। কয় চলকের বহুপদী? এক চলকের। এখানে চলক হচ্ছে আমাদের এক্স, তাই না? বহুপদী হওয়ার জন্য জাস্ট দুইটা শর্ত, পদ সংখ্যা সসীম আর চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। চলকের ঘাত এখানে 2, এখানে 1, এখানে 0। ওয়াই নিয়ে তোমার টেনশনই করার দরকার নেই, কারণ ওয়াই তো এখানে চলক না। শুধু দেখবা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। আচ্ছা, এইবার এখানে চলক কারা কারা হবে বলো তো? এক্স আর ওয়াই এবার কিন্তু দুইজনই চলক। তো এক্স ওয়াই দুজনের প্রতি এবার কি তোমার খেয়াল রাখতে হবে। তোমাকে যেটা চেক করতে হবে, প্রথমত পদ সংখ্যা সসীম, দ্বিতীয়ত প্রত্যেকটা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। প্রত্যেকটা চলকের ঘাত, অর্থাৎ এক্স এর ঘাতগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, ওয়াই এর ঘাতগুলো কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। বুঝছো?
যখন একাধিক চলক থাকবে, এই যে যেমন এখানে এক্স ওয়াই দুইটা চলক না, সেটা বহুপদী হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেকটা চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। তাহলে বলো তো এটা কি বহুপদী? এটা কি বহুপদী? হ্যাঁ, কিন্তু কারণ এক্স এর ঘাত কত? 2 1 0, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওয়াই এর ঘাত কত? এখানে 1, এখানেও 1, এখানেও 3, তাহলে এটা একটা বহুপদী হলো। এবার আমাকে বলো তো এফ অফ এক্স কমা ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটা কি বহুপদী? এটা কি বহুপদী? দেখো এখানে চলক কিন্তু এক্স ওয়াই, দুইটা চলকের ঘাতে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, কিন্তু কাহিনী কি হয়ে গেছে, এইখানে ওয়াই এর ঘাত কি ভগ্নাংশ হয়ে গেছে না, তার মানে এইটা কিন্তু আর বহুপদী রইল না। আমাদের আগের দুইটা বহুপদী হলেও এটা কিন্তু আর বহুপদী রইল না। ঠিক আছে, এখন সেম জিনিসটা আমি কি করলাম, এফ অফ এক্স ওয়াই না দিয়ে শুধু এক্স দিলাম, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এইটা কি বহুপদী? সবার লাস্টে যেটা লিখলাম সেটা কি বহুপদী? বলো তো। এটা অবশ্যই বহুপদী, কারণ কি এখানে চলক কিন্তু এক্স, আমাকে শুধু দেখতে হবে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা, কারণ পদ সংখ্যা তো সসীম। ওয়াই এখানে ম্যাটারই করবে না, ইগনোর, ওয়াই হচ্ছে ইগনোর হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু আবার কি দাঁড়ালো, এটা হচ্ছে বহুপদী। ঠিক আছে, এখন বলো তো এইটা কি বহুপদী? এটা কি বহুপদী? এটা বহুপদী না, বুঝছো, এটাও বহুপদী না। যদি ওদের দুজনের যোগফল অঋণাত্মক পূর্ণ সংখ্যা আসে, বাট আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, কেবলই তখন বহুপদী, নাইলে বহুপদী হবে না, নাইলে বহুপদী হবে না। তো আশা করি বহুপদীর কনসেপ্ট বোঝা গেছে। এক চলক বিশিষ্ট বহুপদী বা একাধিক চলক বিশিষ্ট বহুপদী, দুইটা কনসেপ্টই বোঝা গেছে। এরকম কেউ কি আসো যে বুঝো নাই? বলো তো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যারা স্লাইড প্রিন্ট করতে চাও, তোমরা তোমরা এই কালো স্লাইডগুলোকে হোয়াইট করা যায়, ইন্টারনেটে সার্চ দিবা যে স্লাইড কিভাবে কালো থেকে হোয়াইট করে, এরকম ওয়েবসাইট কিন্তু আছে, ওখান থেকে করে নিবা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন পরবর্তী টপিকে যাচ্ছি। এটা হচ্ছে বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ। বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ। আমাদের কাছে ধরো দুইটা বহুপদী রাশি আছে, একটা বহুপদী রাশি হচ্ছে পি অফ এক্স, এটা বহুপদী রাশি কিন্তু, তার মানে এখানে প্রত্যেকটা চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আরেকটা বহুপদী ধরো কিউ অফ এক্স। এখন এই দুইটা বহুপদী তুমি যদি যোগ করো, এই দুইটা বহুপদী তুমি যদি যোগ করো, তাহলে বলো তো যেই রাশিটা পাবা সেটা কি বহুপদী হবে? এই দুইটা বহুপদী তুমি যদি যোগ করো, তাহলে ধরো আমরা আর অফ এক্স পাইলাম, আর অফ এক্সটা কি বহুপদী হবে? আর অফ এক্সটা কি বহুপদী হবে? হ্যাঁ, কারণ কি তুমি চিন্তা করো তো, পি অফ এক্স একটু বাঁকা হয়ে গেছে মনে হয়, দাঁড়াও, পি অফ এক্স এইখানে কি কোনো অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে এক্স এর ঘাতে? নাই, কিন্তু কিউ অফ এক্স এখানেও চলকের ঘাতে অঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই। এখন দুইটা যদি যোগ করো, তুমি কি এমন কোনো পদ জীবনেও বানাইতে পারবা যেখানে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছু হয়ে গেছে? এখানে প্রত্যেকটা পদে এক্স এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানেও দুটা যোগ করলে জীবনেও কি এমন কিছু হওয়া সম্ভব যেখানে এক্স এর ঘাত ভগ্নাংশ বা নেগেটিভ? না, কিন্তু তার মানে দুইটা বহুপদী যদি যোগ করো, যোগফলটাও কি একটা বহুপদী হবে সব সময়, যোগফলটাও সব সময় কি একটা বহুপদী হবে। আচ্ছা, এবার একটা বহুপদী থেকে তুমি যদি আরেকটা বহুপদী বিয়োগ করো, একটা বহুপদী থেকে তুমি আরেকটা বহুপদী বিয়োগ করলা, ধরো আমাদের বিয়োগফলটা আমরা পাইলাম হচ্ছে আর অফ এক্স, বিয়োগফলটা কি বহুপদী হবে? আমাকে বলো তো, কমন সেন্স কি বলে? বিয়োগফলটা কি বহুপদী হবে? একটু চিন্তা করো, এখানে এক্স এর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই, এখানে সবগুলা কি বলতেছে, এখানে সবগুলা এক্স এর ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা,
এখানেও সবগুলা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দুইটা বিয়োগ করে তুমি কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় এরকম ঘাতওয়ালা পদ পাবা জীবনেও? একদম কমন সেন্স, পাবা না কিন্তু, তাই না? তাই তো, তার মানে একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী তুমি যদি বাদ দাও তাইলেও কি বহুপদী পাবা, তাইলেও বহুপদী পাবা। এইবার দুইটা বহুপদী তুমি যদি গুণ করো, ধরো পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স, দুইটা গুণ করলা, তাইলে যেটা পাবা সেটা কি বহুপদী হবে? সেটাও বহুপদী হবে। তুমি চিন্তা করো তো, এখানে একটা পদের ঘাত ধরো এক্স স্কোয়ার আছে, এখানে একটা পদের ঘাত এক্স কিউব আছে, দুইটা যদি গুণ করো, গুণ ফলে এক্স এর ঘাত কি এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে না? তাই তো। তো গুণ করে তুমি জীবনেও এক্স এর ঘাত ভগ্নাংশ বা নেগেটিভ পাবা না, ঘাতগুলা বাড়বে, পূর্ণ সাংখ্যিক ভাবে বাড়বে, তাই না? তার মানে দুইটা বহুপদীর গুণফলও কি সবসময় বহুপদী হয়। এইবার বলো তো, একটা বহুপদীকে তুমি যদি আরেকটা বহুপদী দিয়ে ভাগ করো, ভাগফলটা কি সব সময় বহুপদী হবে? ভাগফলটা কি সব সময় বহুপদী হবে? একটু চিন্তা করো, ভাগফলটা বহুপদী হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। কিভাবে? তুমি একটু চিন্তা করো। একদম সহজ দুইটা এক্সাম্পল নেই। ধরো আমাদের কাছে পি অফ এক্স আছে শুধু এক্স, আর কিউ অফ এক্স আছে এক্স কিউব, দুইটাই কিন্তু বহুপদী। এখন কিউ অফ এক্স কে তুমি যদি পি অফ এক্স দিয়ে ভাগ করো, একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে ভাগ করছো, তাহলে কি থাকে বলো তো? এক্স কিউব বাই এক্স না, যার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার। এইটা কিন্তু বহুপদী। তো একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে ভাগ করলে ভাগফল বহুপদী থাকতেছে। এবার উল্টা কাজটা করো তো, পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ করো, পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ করো, তাহলে কি পড়ে থাকে? এক্স বাই এক্স কিউব। এটা কি আসলো? 1 বাই এক্স স্কোয়ার। এক্স এর ঘাত কি নেগেটিভ হয়ে গেছে না? এইটা কিন্তু আবার বহুপদী না। তার মানে একটা বহুপদীকে তুমি যদি আরেকটা বহুপদী দিয়ে ভাগ করো, ভাগফলটা বহুপদী হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। বুঝছো? হতেও পারে নাও পারে। এতটুকু সবাই বুঝলাম তো? আমাকে বলো তো, এতটুকু কি সবাই বুঝছি? তাহলে আমরা পরের কনসেপ্টে যাব। পরের কনসেপ্টটা তোমরা ক্লাস 9-10-এর, পরের কনসেপ্টটা তোমাদের ক্লাস 9-10-এর। তোমরা মুখ্য পদ, ঘাত, মুখ্য সহগ এগুলো পড়ে আসছো। ওই টপিকটা এখানে আবার রিপিট হবে, ওই টপিকটা এখানে আবার রিপিট হবে। তো আমি পরের পেজে যাচ্ছি, আমি পরের পেজে যাচ্ছি। সবাই একটু লিখে নেও, একটু ফাস্ট লিখবা, একটু ফাস্ট লিখবা। আমাদের এখনকার টপিক হচ্ছে বহুপদী রাশির কি? মাত্রা, মুখ্যপদ, ধ্রুবপদ। মাত্রা, মুখ্যপদ, ধ্রুবপদ, মুখ্য সহগ, হাবিজাবি অনেকগুলা টার্ম আছে, আমরা ওই কয়টা জিনিস দেখব। এগুলো কিন্তু বহুপদী রাশির, বুঝছো? এগুলা বহুপদী রাশির। আগে তো রাশিটাকে বহুপদী হওয়া লাগবে। ধরো আমি একটা ফাংশন দিলাম এফ অফ এক্স, একটা বহুপদী রাশি দিলাম, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 9। এটা একটা বহুপদী রাশি, তাই না? একটা বহুপদী রাশিতে যতগুলা পদ আছে প্রত্যেকটা পদের একটা ঘাত আছে না? প্রথম পদের ঘাত কত? 6, পরের পদের ঘাত কত? 4, পরের পদের ঘাত হচ্ছে 2, পরের পদের ঘাত হচ্ছে 0, তাই না? তো সর্বোচ্চ ঘাত যেটা, প্রত্যেকটা পদের মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা, সেই ঘাতটাকে বলা হয় বহুপদীর ঘাত। মানে এই বহুপদীটার ঘাত বা বহুপদীটার মাত্রা। বুঝতে পারলাম? প্রত্যেকটা পদের মধ্যে সর্বোচ্চ যেই ঘাতটা, সেটাকে বলা হয় বহুপদীটার ঘাত বা বহুপদীটার মাত্রা। তাহলে এই বহুপদীটার মাত্রা বা ঘাত কত বলো তো? এই বহুপদীটার মাত্রা বা ঘাত হচ্ছে 6। এরপর সর্বোচ্চ ঘাতওয়ালা পদটাকে বলা হয় মুখ্য পদ। সর্বোচ্চ ঘাতওয়ালা যেই পদটা, সেই পদটাকে বলা হয় মুখ্য পদ। তো সর্বোচ্চ ঘাতওয়ালা পদ কত এখানে? x টু দি পাওয়ার 6, তাই না? x টু দি পাওয়ার 6। তো মুখ্য পদ কত হবে? x টু দি পাওয়ার 6। মুখ্য পদে x এর যেই সহগ, মুখ্য পদে x এর যেই সহগ, সেটাকে বলা হয় মুখ্য সহগ। সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট। মুখ্য পদে যেই সহগটা, মুখ্য পদে x এর যেই সহগ, মুখ্য পদে চলকের যেই সহগ, সেটাকে বলা হয়
মুখ্য পদ, মুখ্য সহগ। তো এখানে মুখ্য সহগ কত বলো তো? 1। ধ্রুবপদ হচ্ছে এমন একটা পদ যেখানে কোনো চলক নাই, যেখানে কোনো চলক নাই। এখানে বলো তো কোন পদে কোনো চলক নাই? -9। চিহ্ন সহ নিতে হবে, কিন্তু চিহ্ন সহ নিতে হবে, অনেকে চিহ্নটা ভুলে যায়, অনেকে চিহ্নটা ভুলে যায়। তো ধ্রুবপদ কত? এমন পদ যেখানে কোনো চলক নাই। এখানে ধ্রুবক পদ কত? -9। সবাই কি বুঝতে পারলাম? এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখব এই রিলেটেড ছোট্ট আরো কয়েকটা এক্সাম্পল দেখব। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো, একদমই সহজ কনসেপ্ট, ইজি পিজি, তাই না? আচ্ছা, এখন আরেকটা দিলাম, f of x ইকুয়ালস টু ধরো x টু দি পাওয়ার x স্কোয়ার y টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 5 y প্লাস 6 y স্কোয়ার। এটা একটা বহুপদী। কোন চলকের বহুপদী বলো তো? x চলকের বহুপদী, তাই না? x চলকের বহুপদী। এবার বলো এই বহুপদীটার মাত্রা কত? এই বহুপদীটার মাত্রা কত? চলকের সর্বোচ্চ ঘাত দেখতে হবে। এখানে চলক কিন্তু x, x এর সর্বোচ্চ ঘাত কোথায়? 2 4, x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5। তার মানে এই বহুপদীটার মাত্রা বা ঘাত হচ্ছে 5। মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ ঘাতওয়ালা যেই পদটা, সর্বোচ্চ ঘাতওয়ালা যেই পদটা, সেটা হচ্ছে মুখ্য পদ, তাই না? তো সর্বোচ্চ ঘাতওয়ালা পদ কত? 7 x টু দি পাওয়ার 5 y। মুখ্য সহগ, মুখ্য পদের সহগ। সহগ বলতে চলক বাদ দিয়ে দিবা, চলক বাদে যেটা থাকবে সেটাই সহগ। তো মুখ্য পদে তুমি যদি চলক বাদ দাও, এই যে x টু দি পাওয়ার 5টাকে উঠে দাও, 7y থাকে না? 7y থাকে তো, তাই না? তো আমাদের মুখ্য সহগ কত? 7y। ধ্রুবপদ কত? যেখানে কোনো চলক নাই, যেখানে কোনো চলক নাই। দাঁড়াও আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, ধরো এখানে একটা +2 অ্যাড করে দিলাম। বলো এখানে ধ্রুবক পদ কে? বলো এখানে ধ্রুবক পদ কে? এই যে ভুল করা শুরু করতেছে, +2 কেন? এমন পদ যেখানে কোনো চলক নাই। এখানে চলক আছে না, এখানেও চলক নেই, তো দুইটাই কি আমাদের ধ্রুবক পদ না? এই দুইটার যোগফল, এটাই ধ্রুবক পদ হবে। এই যে অনেকেই ভুল করছে, দেখছো? এমন পদ যেখানে কোনো চলক নাই, এমন সব পদ যেখানে কোনো চলক নাই, এখানেও নাই, এখানেও নাই। তো আমাদের ধ্রুবক পদ কত? 6y স্কোয়ার প্লাস 2, 6y স্কোয়ার প্লাস 2। বুঝতে পারলাম? এই বুঝতে পারলাম তো? ধ্রুবক পদ হচ্ছে এমন সব পদ যেখানে কোনো চলক নাই। ওই দুইটা পদেই কিন্তু কোনো চলক নাই। এবার সেম কোয়েশ্চেনটা আমি জাস্ট একটু মডিফাই করে দিব, যে মডিফিকেশনটা করব, লেফট f অফ x না দিয়ে f অফ x, y দিয়ে দিব। এবার দুইটাকেই চলক বানিয়ে দিলাম। তাহলে বলো তো সর্বোচ্চ ঘাত কত? এবার তোমাকে যখন ঘাত হিসাব করবা, যখন একাধিক চলক থাকবে, প্রত্যেকটা চলকের ঘাত কিন্তু হিসাব করতে হবে। এই পদের ঘাত কত বলো তো? এটার ঘাত 2, ওইটার ঘাত 7, যোগফলটা নিতে হবে। বুঝছো? ধরো x আর y যদি চলক হয়, x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b, এই পদের ঘাত কত হবে? ঘাতগুলার যোগফল। বুঝছো? ঘাতগুলার যোগফল। এই পদের ঘাত কত হবে? a প্লাস b। তাহলে বলো তো এই পদের ঘাত কত? 9। 7 আর 2 9। এই পদের ঘাত কত? 4 আর 2 6। এই পদের ঘাতও 6। এই পদের ঘাত হচ্ছে 2। এই পদের ঘাত হচ্ছে 0, তাই না? বুঝছো তো? সবাই কি বুঝতে পারলাম? প্রথম পদের ঘাত হচ্ছে 9, 6, 6, 2, 0। তাহলে সর্বোচ্চ ঘাতওয়ালা পদ কোনটা? এটা না? তো বহুপদীটার মাত্রা বা ঘাত কত? 9। মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ ঘাতওয়ালা পদটা, x স্কোয়ার y টু দি পাওয়ার 7। এটাই কি মুখ্য পদ? এটাই কি মুখ্য পদ? ঠিক আছে। মুখ্য সহগ কত? মুখ্য পদে চলকের যেই সহগ, দুইটাই চলক কিন্তু, তো এখানে চলকের সহগ কত? 1, তাই না? চলকের সহগ 1, তো মুখ্য সহগ হচ্ছে 1। ধ্রুবক পদ কত? যেই পদে কোনো চলক নাই, তো এখানে ধ্রুবক পদ কত? 2। এখন আমি যদি এই দুইটা না দিতাম, তাহলে ধ্রুবক পদ কি হইতো বলো তো? 0, তাই না? সাথে একটা শূন্য যোগ আকারে আছে, প্রত্যেকটা জিনিসের শেষেই শূন্য যোগ আকারে আছে, তাই তো? তাই না? তো দুইটা না থাকলে
শূন্য হইতো, বাট আপাতত 2 দিয়ে রাখি, অসুবিধা নেই, 2 দিয়ে রাখি। সবাই কি এতটুকু বুঝতে পারলাম বলো তো? সবাই কি এতটুকু বুঝতে পারলাম? এখন তোমাকে যে কোনো বহুপদীর এই পদগুলা বের করতে দিলে পারবা না? পারবা না? পারবা না? আমাকে বলো তো। আচ্ছা, লাস্ট f of x, y equals to x to the power 7y square plus xy cube plus 7x square plus 2x by y plus 1। এইটার সব কিছু বাইর করো, মাত্রা কত, ঘাত কত, এগুলা বাইর করো। বলো এটার মাত্রা কত, এই এটার মাত্রা কত বলো তো? বলো বলো বলো। আমি বলছিলাম এগুলো কি শুধু বহুপদী হয়, তাই না? শুধু বহুপদীর হয়। এখানে যেটা আছে এটা কি বহুপদী বলো তো? এটা কিন্তু বহুপদী না, তার মানে এগুলো বের করাই যাবে না। যারা অ্যান্সার দিছ 9, বুঝতে পারছ? হুম 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 এরকম ভুল কিন্তু করা যাবে না, এরকম ভুল করা যাবে না। অনেকেই কিন্তু অ্যান্সার দিছ, কেন? আমি তো শুরুতেই বলছি এই জিনিসগুলা বহুপদীর হয়, এই জিনিসগুলা বহুপদীর হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা কিছু এমসিকিউ দেখবো যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে, কিংবা তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে। এগুলো সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে দেখো তো। এইটার মাত্রা বের করতে বলছে, এইটা কি বহুপদী? এইটা কি বহুপদী বলো তো? এটা দেখতে কিন্তু বহুপদীর মতো না, বাট এইটাকে তুমি সিম্পলিফাই করে বহুপদীর আকৃতিতে নিয়ে আসতে পারবে। এক্স কিউব মাইনাস 8 এক্স কিউব মাইনাস 2 কিউব লিখতে পারো, তাই না? এক্স কিউব মাইনাস 2 কিউব বাই এক্স মাইনাস 2। এটা দেখতে বহুপদীর মতো দেখতে না, কিন্তু কিন্তু আমি বলছি তুমি যদি সিম্পলিফাই করে বহুপদীর আকৃতিতে নিয়ে আসতে পারো সেটা অবশ্যই বহুপদী। এটাকে সিম্পলিফাই করো তো, উপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভাঙাও, মনে আছে তো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা মনে আছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই কি আমাদের এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা না? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2। তো একটা এক্স মাইনাস টু কাটা যেটা পরে আছে ওইটা কিন্তু বহুপদী, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তো এই বহুপদীটার মাত্রা কত? সর্বোচ্চ ঘাত এখানে এক্স স্কোয়ার, তো এইটার মাত্রা কত? 2। এটার মাত্রা হচ্ছে 2। ওকে, সবাই বুঝতে পারলাম? এগুলো কিন্তু আসতে পারে। একটু তাড়াতাড়ি লিখে ফেলো। তুমি যদি দেখো কোনো কিছুর মাত্রা বের করতে বলছো, এটাকে অবশ্যই বহুপদী হওয়া লাগবে। এখানে বলেই দিছে এটা বহুপদীর, এই বহুপদীর, তাহলে তুমি বুঝতেছো এটা বহুপদী হবেই। যদি তুমি না বুঝতে পারো, যদি কোয়েশ্চেনে ডিরেক্টলি এভাবে না বলে এটা বহুপদী, তখন তোমাকে ফার্স্টে সিম্পলিফাই করে দেখতে হবে এটা বহুপদী হয় কিনা, তখন তুমি মাত্রা বের করবা, তখন তুমি মাত্রা বের করবা। সবার লেখা হইছে? সবার লেখা কি হইছে? বলো বলো বলো। আজকে আমরা একদমই বেসিক জিনিসপত্র দেখব। আজকে কালকে প্রথম 2টা ক্লাস একদম বেসিক জিনিসপত্র, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবে, এবং সবার লাস্টের দিকে অনেক কঠিন জিনিসপত্র দেখব, অনেক কঠিন জিনিসপত্র দেখব। ঠিক আছে, কোন ক্যালকুলেটরটা কিনবা? আচ্ছা, এটা নিয়ে একটু বলে দিই। তোমরা FX991EX, এই ক্যালকুলেটরটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কিন্তু এইটা আসলে মার্কেটে পাওয়া যায় না, পাওয়া গেলেও একটু দাম বেশি, 4000 3.5 এরকম। তো যাদের টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই, ফিনান্সিয়াল অবস্থা ভালো, ওরা এটা কিনিও, কাজে দিবে। ঠিক আছে, আর এটা যদি একদমই না পাওয়া যায়, আরেকটা কাজ করতে পারো, সিনিয়রদের কাছে এটা পাওয়া যাবে। ধরো যদি কোনো সিনিয়র থাকে ওদের কাছ থেকে জোগাড় করতে পারলে বেটার। এটা যদি একদমই না পাওয়া যায় তাহলে FX991ES+, এইটা নিতে পারো। আরেকটা আছে FX991CW, এটা হচ্ছে লেটেস্ট, এটা লেটেস্ট।
এটায় কাজকর্ম অনেক বেশি করা যায়, এটা একটু পাওয়ারফুল, কিন্তু এটা আসলে মানে ইউজার ফ্রেন্ডলি না, বুঝছো? মানে দেখা যায় ছোট্ট একটা কাজ করার জন্য অনেকগুলা বাটন প্রেস করা লাগে, আমার নিজেরও এটা চালাইতে একটু একটু কষ্ট হয়, বাট এটা যদি অভ্যস্ত হয়ে যেতে পারো তাহলে বেটার। এটা সবচাইতে বেশি পাওয়ারফুল, সবার লাস্টের ক্যালকুলেটরটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। এটা বুয়েটে অ্যালাউ করে, বোর্ড পরীক্ষায় অ্যালাউ করবে, কারণ কোনোটাই প্রোগ্রামেবল না। বোর্ড পরীক্ষায় যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নেওয়া যায়, নন প্রোগ্রামেবল, এখানে সবগুলাই নন প্রোগ্রামেবল, তো সবগুলাই নিতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো তো অ্যান্সার বলো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এটার অ্যান্সার কত? এই যে, এই যে শুরুতে এ আসছে, কেন এ আসছে? তুমি কি ফার্স্টের পদ দেখি বসায় দিছ? কেন? সবগুলা পদ দেখতে হবে তো, সবগুলা পদ দেখতে হবে। এখানে এক্স এর ঘাত 4, এখানে কিন্তু 5 আছে, বাকিগুলোও চেক করবা। সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তার মানে আমাদের অ্যান্সার কি? সি। আমাদের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ওকে, পরেরটায় যাচ্ছি। এই বহুপদীর ঘাত কত? দেখো এখানে কি চলক কোনটা বলা আছে, এখানে কি চলক কোনটা বলা আছে? তোমাকে যদি কিচ্ছু বলা না থাকে, ইংরেজি বর্ণমালার শেষের দিকের যে অক্ষরগুলো এক্স ওয়াই জেড এগুলোকে চলক ধরবা। তোমাকে যদি কিচ্ছু না বলা থাকে, ইংরেজি বর্ণমালার শেষের দিকের যে অক্ষরগুলো সেগুলোকে চলক ধরবা। তার মানে এখানে এক্স ওয়াই দুইটাই চলক, দুইটাই যদি চলক হয়, এখানে ঘাত কত? 7, 6, 4, 0। তো এটার ঘাত কত? এটার ঘাত হচ্ছে 7। আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা। আমাদের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। সবাই কি বুঝতে পারলাম? বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? আমরা এখন পরের টপিকে যাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে আলোচনা করছি সেটা কি? বহুপদী রাশি। আমরা এতক্ষণ পর্যন্ত যেই টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা কি? বহুপদী রাশি। এখন আমরা বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল? বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী রাশি শেষ, বহুপদী রাশি নিয়ে আর কোনো আলোচনা হবে না। এখন কি নিয়ে আলোচনা হবে? বহুপদী সমীকরণ। তোমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করে আসছো না, তাই তো? তো আজকের ক্লাস আর কালকের ক্লাস আমরা দ্বিঘাত সমীকরণ নিয়েই ডিসকাস করব, দ্বিঘাত সমীকরণ নিয়েই ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি বহুপদী সমীকরণ, পলিনোমিয়াল ইকুয়েশন, এই টপিকটা বহুপদী সমীকরণ। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা একটা বহুপদী রাশি না? এটা কিন্তু একটা বহুপদী রাশি। রাশির জাস্ট একটা পক্ষ থাকে, এই যে এইটা, এই যে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস ধরো 5x + 6, এইটা একটা বহুপদী রাশি, জাস্ট একটা পক্ষ আছে। এখন এইটা সমীকরণ হয়ে যাবে যখন আরেকটা পক্ষ নিয়ে আসবা, এইটা ইকুয়ালস টু 0 বসায় দিলা, তাইলে এটা একটা বহুপদী সমীকরণ হয়ে গেছে। তাইলে এটা একটা কি? বহুপদী সমীকরণ হয়ে গেছে। তার মানে আমাদের যে বহুপদী রাশিগুলো আছে, এই বহুপদী রাশিগুলা f of x, এটা একটা বহুপদী রাশি না? এটা একটা বহুপদী রাশি, ইকুয়াল টু 0 বসায় দিলেই যেটা চলে আসবে সেটা একটা বহুপদী সমীকরণ। সমীকরণের দুইটা পক্ষ থাকে, বাম পক্ষ আর ডান পক্ষ। ঠিক আছে, এখন অন্যভাবে বলা যায় একটা বহুপদী রাশি সমান আরেকটা বহুপদী রাশি, সেটা বসাইলেও একটা বহুপদী সমীকরণ পাওয়া যায়। তুমি চিন্তা করো তো, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা একটা বহুপদী রাশি। আরেকটা বহুপদী রাশি ধরো x বা x প্লাস 2 ধরো। এখন এটা ইকুয়ালস টু এটা বসাইলা, 2x স্কোয়ার প্লাস থ্রাইস x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 2। এটা একটা বহুপদী রাশি, এটা ধরো p of x। নিচেরটাও একটা বহুপদী রাশি, সেটা ধরো q of x। এই দুইটা রাশি তুমি জাস্ট ইকুয়াল বসাইছো, এটা ইকুয়ালস টু এটা। তাহলে যেটা পাওয়া গেছে, তুমি যদি সবকিছু এক পাশে আনো, 2x স্কোয়ার প্লাস টুয়াইস x মাইনাস 1, এটা একটা বহুপদী সমীকরণ। এটা একটা বহুপদী সমীকরণ। তো দুইভাবে বহুপদী সমীকরণ পাওয়া যায়। একটা বহুপদী রাশি সমান ইকুয়াল টু 0, একটা বহুপদী রাশি ইকুয়াল টু 0 দিলেই কি একটা বহুপদী সমীকরণ পাওয়া গেল। অথবা একটা বহুপদী রাশি সমান আরেকটা বহুপদী রাশি, সেটা দিলেও একটা বহুপদী সমীকরণ পাওয়া যায়। বুঝছো? এই যে এরকম p of x ইকুয়ালস টু q of x, এটা দিলেও একটা বহুপদী সমীকরণ পাওয়া যায়, কিন্তু একটু সাবধান, এটা দিলে মাঝে মাঝে অভেদ বলে একটা জিনিস পাওয়া যায়। একটা বহুপদী সমীকরণ সমান আরেকটা বহুপদী সমীকরণ দিলে সব সময়
বহুপদী সমীকরণ পাওয়া যায় না, মাঝে মাঝে অভেদ বলে একটা জিনিস পাওয়া যায়। তোমরা অভেদ পড়ে আসছো না? অভেদ বলে কিছু, অভেদ বা ইংলিশে বলে আইডেন্টিটি। ফর এক্সাম্পল, ধরো এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটা আমাদের পি অফ এক্স, আর কিউ অফ এক্স ধরে এরকম এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা হচ্ছে কিউ অফ এক্স। আমি জাস্ট এই জিনিসটাকে ভাঙায় দিছি, কিন্তু নতুন কোনো রাশি কিন্তু আনি নেই। মানে দুইটা জিনিস সেম না, পি অফ এক্স আর কিউ অফ এক্স এটা আসলে একই জিনিস। এখন তুমি যদি পি অফ এক্স ইকুয়ালস টু কিউ অফ এক্স লেখো, তাইলে আসলে যেটা আসবে সেটা একটা অভেদ, কারণ এই দুইটা জিনিস তো সেম। এক্স এর যে কোনো মানের জন্য পি অফ এক্স আর কিউ অফ এক্স সমান হবে না, তাই তো? তো একটা বহুপদী সমান আরেকটা বহুপদী, এটা যদি এরকম হয় এক্স এর যে কোনো মানের জন্য এই দুইটা বহুপদী সমান, এই দুইটা বহুপদী সমান, তাইলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হয় অভেদ। এই যে এখানে আমরা কি অভেদ পাইছি। আর যদি এরকম হয় কিছু মানের জন্য, খেয়াল করো এখানে এক্স এর যে কোনো মানের জন্য পি আর কিউ কিন্তু সমান হবে না, তাই না? একদম কমন সেন্স। এক্স এর মান 0 বসায় দেখো, এখানে কি থাকে? 1 থাকে, এখানে 2 থাকে। তখন এই দুইটা সমান লিখলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় একটা বহুপদী সমীকরণ। একটা বহুপদী সমীকরণ। বুঝতে পারলাম? বলো বলো বলো, বুঝতে পারলাম? একটা বহুপদী রাশির শুধু একটা জিনিস থাকে, একটা পক্ষ থাকে। বহুপদী সমীকরণের দুইটা পক্ষ থাকে, বাম পক্ষ আর ডান পক্ষ। আমরা বহুপদী রাশি থেকে বহুপদী সমীকরণ কেমনে পাবো? তুমি একটা বহুপদী রাশি ইকুয়ালস টু 0 দিলে একটা বহুপদী সমীকরণ হয়ে গেছে। এইটা একভাবে। অন্যভাবে কিভাবে পাইতে পারো? একটা বহুপদী রাশি সমান আরেকটা বহুপদী রাশি, এই যে একটা বহুপদী রাশি সমান আরেকটা বহুপদী রাশি ধরলেও কি একটা বহুপদী সমীকরণ পাওয়া যাবে, কিন্তু মাঝে মাঝে সেটা অভেদে কনভার্ট হয়। কখন অভেদে কনভার্ট হবে? যখন পি অফ এক্স আর কিউ অফ এক্স একই জিনিস। একই জিনিস, দেখো পি অফ এক্স সমান কিউ অফ এক্স ধরে তুমি যদি দুইটাকে এক পাশে নিয়ে আসো, দেখবা 0 ইকুয়ালস টু 0 আসে। অন্যভাবে বলতে গেলে এক্স এর যে কোনো মানের জন্য যদি পি অফ এক্স আর কিউ অফ এক্স সমান হয়ে যায়, তখন সেটা একটা অভেদ। অভেদ সূত্রর মতো। তোমরা বীজগাণিতিক যত সূত্র পড়ছো সবগুলাই কিন্তু অভেদ। ফর এক্সাম্পল, এই যে আমি যদি একটু দেখাই, ধরো এক্স মাইনাস থ্রি হোল কিউব বা এক্স মাইনাস টু হোল কিউব, এটার ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি আসে বলো তো? এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি এক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস টু কিউব। দেখছো, এটা কিন্তু একটা অভেদ। এক পাশে নিয়ে আসো, দেখবা 0 ইকুয়ালস টু 0 আসে। অন্য কথায় বলতে গেলে এক্স এর সকল মানের জন্য এই দুইটা রাশি সমান, তখন ওই জিনিসটাকে বলা হয় অভেদ। আর না হলে সেটাকে বলা হবে সমীকরণ। এই যে এক্ষেত্রে এটা একটা সমীকরণ। এই দুইটা রাশি কিন্তু সব সময় এক্স এর যে কোনো মানের জন্য সমান হয় না। বুঝতে পারলাম? বলো 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 বলো, সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এক্স ইকুয়ালস টু 1/x লিখলে কি বহুপদী হবে? এটা কি? এক্স ইকুয়ালস টু 1/x লিখলে তুমি চাইলে ওটাকে বহুপদী সমীকরণে নিয়ে আসতে পারবা। আচ্ছা, এখন আমরা একটা উপপাদ্যে যাব, এটাকে বলা হয় গাউসের উপপাদ্য। এটাকে বলা হয় গাউসের উপপাদ্য। এটাকে বলা হয় গাউসের উপপাদ্য। সেটা হচ্ছে n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n সংখ্যক মূল থাকবে। n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের n সংখ্যক মূল থাকবেই। দ্বিঘাত সমীকরণের তাইলে কয়টা মূল থাকবে? 2টা। ত্রিঘাতের 3টা। চার ঘাতের 4টা। n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের কি n সংখ্যক মূল থাকবে। ঠিক আছে, তাহলে বলো তো, এই যে দ্বিঘাত সমীকরণটা, এটার কয়টা মূল পাওয়া যাবে? আমাদের প্রথম যেই সমীকরণটা, এটার ঘাত কত? 2 না? আমাদের প্রথম যেই বহুপদী সমীকরণটা, তার ঘাত কত? 2। তো এটার মূল কয়টা পাওয়া যাবে? 2টা। বহুপদী সমীকরণ লাগবে কিন্তু। এটার ঘাত কত? 3। তাহলে এটার কয়টা মূল পাওয়া যাবে? 3টা। এটার ঘাত কত? 4। তাহলে এটার কয়টা মূল পাওয়া যাবে? 4টা। বুঝতে পারলাম? এক্স্যাক্টলি যত ঘাত ততগুলা মূল পাওয়া যাবে। এখন আমরা একটু ভেরিফাই করি। আমরা তো আন্দাজে একটা দিয়ে দিলাম, আন্দাজে একটা থিওরি দিয়ে দিলাম, এটা কি আসলেও সত্য? ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আচ্ছা এটা দিলাম না, এটা অনেক কমন। এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0।
এটা সমাধান করো তো, একটা দ্বিঘাত সমীকরণ না? মিডল টার্ম দিয়ে সমাধান করো সবাই। উপরের লাইনের ইংলিশ, মূল মানে হচ্ছে রুট। ম্যাক্সিমাম পাওয়ার যেটা, তত সংখ্যক রুট থাকবে, তত সংখ্যক রুট থাকবে। এটা সবাই সমাধান করো তো, মিডল টার্ম দিয়ে সমাধান করো সবাই। এটা যদি মিডল টার্ম দিয়ে সমাধান করো তাহলে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াস টু জিরো, তাই না? কমন নাও, প্রথম দুইটা পদ থেকে এক্স কমন যায়, এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াস টু জিরো। তুমি যদি এক্স মাইনাস টু কমন নাও, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো। দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি দুইটা মূলই আসছে, দুইটা মূলই আসছে। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখি তো, আরেকটা দেখি। এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু জিরো, এটা সমাধান করো তো, মিডল টার্ম করো, বা এটা কিন্তু একটা ফর্মুলাও, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াস টু জিরো। দেখো তো কি থাকে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াস টু জিরো। দুই পাশে স্কোয়ার উঠে দিলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো। আয় হায়, এখানে তো একটা মূল চলে আসছে। দুইটা মূল আসার কথা না, একটা কেন আসলো? একটা কেন আসলো? এখানে আসলে দুইটা মূলই আসছে, কিন্তু দুইটা মূল সমান হয়ে গেছে। এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার না, এটাকে তুমি এভাবে ভাঙায় লিখতে পারো, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো। তো এক্স এর ভ্যালু 1,1, দুইটা মূলই আসছে, কিন্তু তারা দুইটা কি সমান হয়ে গেছে। তো এটা আসলেও সত্য এই জিনিসটা। একটা এন ঘাতি বহুপদী সমীকরণ, এখানে একটু লিখে নিও, আমরা বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করতেছি না। এন ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণের এন সংখ্যক মূল থাকবে, এন সংখ্যক মূল থাকবে, ঠিক আছে? ওকে, লেখা হয়েছে তো সবার? এখান থেকে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট এমসিকিউ আছে, আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট এমসিকিউ দেখব, তারপর দ্বিঘাত সমীকরণে চলে যাব। দেখো, বলো তো বলো তো বলো তো, এন ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, এইটার মূল কয়টা হবে? এত সহজ কোয়েশ্চেন কিন্তু আসে, মাঝে মাঝে আসে। এত সহজ কোয়েশ্চেন আসলে তোমাদের ভাগ্য অনেক ভালো। বলো তো, ঘাত কত? এন না? তার মানে কয়টা মূল পাওয়া যাবে? এন সংখ্যক। পরেরটা যাব, পরেরটা যাচ্ছে, কিন্তু এমসিকিউ গুলো তুইলো না, টাইম ওয়েস্ট হবে। দেখো তাহলে এইটার, এই সমীকরণের মূল কয়টা হবে বলো তো? এই সমীকরণের মূল কয়টা হবে? একটু সাবধান, তুমি সর্বোচ্চ ঘাতটা খুঁজে বের করবা। সর্বোচ্চ ঘাত কত? 5। এখানে 5টা মূলই পাওয়া যাবে। হতে পারে যে দুইটা মূল একই হয়ে গেছে বা কোনো মূল জটিল হয়েছে, বাট 5টা মূলই পাওয়া যাবে, বাট 5টা মূলই পাওয়া যাবে, ঠিক আছে? বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? আমরা এখন আমাদের পরবর্তী টপিক দ্বিঘাত সমীকরণে চলে যাব। আমরা এখন আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে দ্বিঘাত। মূল মানে হচ্ছে রুট। একটা ইকুয়েশন তুমি যদি সলভ করো, এক্স এর যে ভ্যালুগুলো পাবা সেগুলোকে বলা হয় মূল, রুট, রুট, ঠিক আছে? আমরা আমাদের আজকের টপিক, আজকের মানে এখান থেকে বেসিক্যালি আমাদের মূল টপিকটা শুরু হয়, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, এটা নিয়ে এই বহুপদীর মোটামুটি 80% আলোচনা। দ্বিঘাত সমীকরণ নেই 80%। তো দ্বিঘাতের পর ত্রিঘাত, চতুর্ঘাত নিয়ে আলোচনা করা হয়, ত্রিঘাতী বা চতুর্ঘাতী সমীকরণ নিয়েও আলোচনা করা হয়, বাট সেগুলো ছোট্ট, ধরো 20%, বাট 80% এই দ্বিঘাত সমীকরণ নিয়েই আলোচনা করা হয়। তোমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করে আসছো না? আমি দুইটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে দিই। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করবা। তোমরা নানাভাবে করে আসছো, মিডল টার্ম দিয়ে করতে পারো, আর একটা সুন্দর ফর্মুলা শিখছিলা, সিদ্ধাচার্যের ফর্মুলা বলে। নাম না জানলেও তোমরা ফর্মুলাটা সবাই জানো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। দুইটা সমীকরণ সমাধান করো সবাই। দুইটা দুইভাবেই করতে হবে, তুমি চাইলে একভাবেও করতে পারো। এটা মিডল টার্ম দিয়ে খুব ইজি, তাই না? এটা করো, এটা করো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। যারা করতে পারবা খুবই ভালো। এটা সমাধানের একটা নিয়ম ছিল, একটু মনে করে দেখো তো, এই নিয়মটা মনে পড়ে?
আমাদের একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয়, লিখো না, এটা একটু পরে ডিটেলসে দেখবো। একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয়, তার যেই দুইটা রুট থাকবে তারা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। তো আমাদের ক্লাস 9-10 একটা চ্যাপ্টারই ছিল এই ফর্মুলাটা দিয়ে, তাই না? তাই তো? কোয়াড্রেটিক, ইয়েস, দ্বিঘাত মানে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কি সবার করা হয়েছে? বলো তো। অ্যান্সার লেখা লাগবে না, জাস্ট হলে ইয়েস বলো। এখন এটা যেই পদ্ধতিতে তুমি সমাধান করছো, যে এই ফর্মুলাটা দিয়ে সমাধান করছো না, এই ফর্মুলাটাকে বলা হয় সিদ্ধাচার্যের ফর্মুলা। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন গণিতবিদ, অনেক আগে, এখন তো আমরা সবাই জানি এটা, তাই না? অনেক আগে, খ্রিস্টের জন্মের কাছাকাছি সময় এই ফর্মুলাটা আবিষ্কার করেছেন। তো আমরা একটু দেখি। তো আমরা এখন একটা দ্বিঘাত সমীকরণ, দাঁড়াও, আমি এই পেজটা একটু কপি করে পরের পেজে নিয়ে যাচ্ছি। আমরা এখন একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার যেই ফর্মুলাটা, যেই বক্সের মধ্যে যেই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা ডিরাইভ করব। এই ফর্মুলাটার প্রমাণটা দেখব। ইম্পর্ট্যান্ট, মানে ইম্পর্ট্যান্ট বলতে তোমাদের ম্যাথামেটিক্স আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইম্পর্ট্যান্ট। দেখো, আমাদের একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ দেখতে এরকম হয়, ax স্কোয়ার প্লাস bx, ax স্কোয়ার প্লাস bx। দাঁড়াও, আচ্ছা, সমাধানটায় পরে যাচ্ছি, সমাধান একটু পরে করবো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা আমাদের একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ না, যেখানে এবিসি হচ্ছে কি ধ্রুবক। এবিসি এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তুমি এবিসি এর ভ্যালু চেঞ্জ করে করে কি দুনিয়ার সকল দ্বিঘাত সমীকরণ এখান থেকে বানাইতে পারবা না? আমার কথা বুঝছো? এ বি সি এই তিনজনের ভ্যালু চেঞ্জ করে করে, ধরো এ এর ভ্যালু 1 ধরলা, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1, একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। চেঞ্জ করে করে দুনিয়ার সকল দ্বিঘাত সমীকরণ কি তুমি এখান থেকে পাইতে পারবা। এখন কিছু কাহিনী হয়। প্রথমত আমাকে বলো তো, যদি এ এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে আমাদের সমীকরণটা দেখতে কেমন দাঁড়ায়? যদি এ এর ভ্যালু 0 হয়ে যায়, আমাদের সমীকরণটা দেখতে এরকম না, bx প্লাস সি ইকুয়ালস টু 0। এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকে? যদি এ এর ভ্যালু 0 হয়ে যায়, এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণই থাকে না, এটা একটা একঘাত সমীকরণ হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে একঘাত সমীকরণের কয়টা মূল পাওয়া যাবে? একটা মূল পাওয়া যাবে, সেই মূলটা হচ্ছে মাইনাস সি বাই বি। তাই তো? আমরা বিভিন্ন কেস দেখতেছি, এ বি সি এগুলোর ভ্যালু 0 হলে কখন কি কাহিনী হবে। এ এর ভ্যালু 0 হলে আমাদের সমীকরণটা আর দ্বিঘাতই থাকে না, একঘাতে কনভার্ট হয়, তখন একটা মাত্র মূল পাওয়া যাবে। ওকে, এবার দেখি যদি বি এর ভ্যালু 0 হয়, বি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে বলো তো আমাদের সমীকরণটা দেখতে কেমন দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0 না? এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল কেমন হবে বলো তো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি, যেখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে বলো তো? মাইনাস সি বাই এ, তাই না? এখন তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস সি বাই, এরকম কিছু না? এক্স এর যে দুইটা মূল পাওয়া যাবে তাদের পরম মান সমান হয়ে গেছে না? তাদের পরম মান কিন্তু সমান, জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স। এবং এখান থেকে তুমি আরেকটা জিনিস বুঝতে পারতেছো, সি আর এ এই দুইজনের চিহ্ন যদি সেম হয়, তাহলে মূলগুলা জটিল হয়ে যাবে। কারণ সি আর এর চিহ্ন যদি সেম হয়, সি বাই এ এটা ধনাত্মক সংখ্যা হয়ে যাবে, তার আগে একটা নেগেটিভ সাইন আছে, তো রুটের নিচে নেগেটিভ নাম্বার। তো সি আর এ তাদের চিহ্ন সেম হয়ে গেলে এটা একটা জটিল সংখ্যার মূল পাওয়া যাবে এখানে। আর তাদের চিহ্ন যদি বিপরীত হয়, ধরো সি পজিটিভ এ নেগেটিভ বা উল্টাটা, তখন মূলটা কেমন হবে? বাস্তব সংখ্যা। তখন মূলটা কি? বাস্তব সংখ্যা। ঠিক আছে? এগুলো মুখস্থ করার কিছু লাগবে না, আমরা জাস্ট কয়েকটা কেস দেখতেছি যে এবিসি এর ভ্যালুগুলা 0 হলে কি কাহিনী হয়, এবার বলো তো, সি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, ধ্রুবক পদটা 0, তাহলে আমাদের সমীকরণটা দেখতে কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0, তাই না? এখানকার একটা মূল কিন্তু 0 হয়ে যায়, তাই না? যদি সি এর ভ্যালু 0 হয়, তাহলে আমাদের এই দ্বিঘাত সমীকরণটার একটা মূল 0 হয়ে যায়, হয় এক্স ইকুয়ালস টু 0
বা ax প্লাস বি ইকুয়ালস টু 0, যেখান থেকে আমাদের x এর ভ্যালু কি আসে, নেগেটিভ b বাই a। এগুলো পরীক্ষার জন্য অত গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখাইলাম। এবিসি এই তিনটার ভ্যালু চেঞ্জ করে করে তুমি দুনিয়ার যত দ্বিঘাত সমীকরণ আছে নিয়ে আসতে পারবা। তিনটা স্পেশাল কেস হয়, যখন এ এর ভ্যালু শূন্য হয় তখন এটা আর দ্বিঘাত সমীকরণই থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং। এ এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় এটা আর দ্বিঘাত সমীকরণই থাকে না, এটা একঘাত সমীকরণে কনভার্ট হয়। বি এর ভ্যালু যদি শূন্য হয় আমাদের মূল যেই দুইটা তাদের পরম মান সমান হয়ে যায়, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে। আর সি এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে একটা মূল শূন্য হয়, ঠিক আছে। অর্থাৎ কোন দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটা যদি শূন্য হয় তার একটা মূল শূন্য, তুমি ক্লিয়ারলি বলতে পারবা, ঠিক আছে। এতটুকু কি সবাই বুঝলাম? আরো অন্যান্য অনেক কেস হতে পারে, ধরো বি আর সি কখন একসাথে জিরো এলে তখন কি হবে, ওগুলোতে যাচ্ছি না, ওগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা, ওগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। লেখা হয়েছে সবার, বলো তো লেখা হয়েছে? লেখা কি হয়েছে? আমাদের আর বেশি কনসেপ্ট বাকি নেই। ছোট্ট একটা এমসিকিউ দেখবো, এটা মাঝে মাঝে ছোট্ট একটা কনসেপ্ট দেখবো, এটা মাঝে মাঝেই পরীক্ষায় চলে আসে, সেটা হচ্ছে এইটা। বলো তো এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার শর্ত কি? এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার শর্ত কি? এর ভ্যালু শূন্য হওয়া যাবে না, কারণ এর ভ্যালু শূন্য হলে এটা কিন্তু এক ঘাতে কনভার্ট হয়। এর ভ্যালু যদি শূন্য হয়ে যায় এটা কিন্তু আর দ্বিঘাত থাকবে না, সাবধান, এটা এক ঘাতে কনভার্ট হয়। তার মানে এ নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0। ওকে, আমরা এখন দ্বিঘাত সমীকরণ সমাধান করার যেই মেথডটা বা আর্যভট্ট না কি বলতেছে, আর্যভট্ট তো আরেকজন ছিল, সিদ্ধাচার্যের মেথডটা একটু প্রমাণ করব। আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণটা সমাধান করার সিদ্ধাচার্যের যেই ফর্মুলাটা ওটা আমরা প্রমাণ করব। দেখো, ওটা করার জন্য আমরা ফার্স্ট এটাকে পূর্ণবর্গ আকৃতিতে নিয়ে আসার চেষ্টা করব। তো পূর্ণবর্গ আকৃতিতে নিয়ে আসার জন্য দুই পাশে 4a দিয়ে গুণ করো। তুমি দুই পাশটাকে 4a দিয়ে গুণ করছো, 4a দিয়ে গুণ করছো, তাহলে রাইট সাইডে 0 থাকবে, লেফট সাইডে থাকবে এটা। এবার এটাকে পূর্ণবর্গ আকৃতি a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ারে প্রকাশ করার চেষ্টা করো। খেয়াল করো তো, প্রথম টার্মটাকে তুমি এভাবে লিখতে পারো না, টুয়াইস ax তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু টুয়াইস ax ইন্টু b, a স্কয়ার প্লাস 2ab। এখন একটা b স্কয়ার লাগবে না, তাই তো? জোর করে লেফট সাইডে একটা বি স্কয়ার বসাইছো, তো রাইট সাইডেও একটা জোর করে বি স্কয়ার বসাইতে হবে না? 4ac-টা থাকুক এখানে। লেফট সাইডে জোর করে একটা বি স্কয়ার বসাইছো, রাইট সাইডেও জোর করে একটা বি স্কয়ার বসাইতে হবে, তাই না? এই যে একে জোর করে বসাইছো, রাইট সাইডেও কি একটা অ্যাড করে দিছো। এবার আমাকে খেয়াল বলো তো এই জিনিসটা, প্রথম তিনটা পদ এইটা কি ফর্মুলা না? a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা। 4ac-টাকে ওই পাশে পাঠিয়ে দাও, বি স্কয়ার মাইনাস 4ac। এবার দুই পাশে তুমি যদি বর্গমূল করো তাহলে কি থাকে বলো তো? টুয়াইস ax প্লাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac, তাই না? এই বিটাকে এবার ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে টুয়াইস ax ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac। এখান থেকে আমাদের x এর ভ্যালু তাহলে কি আসে বলো তো? এখান থেকে আমাদের x এর ভ্যালু তাহলে কি আসে? আমাদের x এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এটাই কি আমাদের সেই চিরপরিচিত বিখ্যাত ফর্মুলাটা। ক্লাস 9-10-এর টপিকে আছি আমরা এখনো, নেক্সট ক্লাস থেকে কলেজের টপিকে উঠবো। এটাই কি সিদ্ধাচার্যের ফর্মুলা, একটা দ্বিঘাত সমীকরণ সমাধানের যেই ফর্মুলাটা। এখন বলো তো এর ভ্যালু শূন্য হইলে দেখতেছো তুমি কিন্তু এই সমীকরণটা ব্যবহার করতে পারবা না, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা। এর ভ্যালু শূন্য হইলে দ্বিঘাত থাকবে, মূলগুলো দেখো অসংজ্ঞায়িত চলে আসবে। বুঝতে পারলাম? মূলগুলো কিন্তু অসংজ্ঞায়িত চলে আসবে।
এগুলো পরীক্ষার জন্য একদমই গুরুত্বপূর্ণ না, জাস্ট দেখানোর জন্য। এটাই আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। তো ইম্পর্ট্যান্ট ফর্মুলাটার প্রমাণ তো অবশ্যই দেখতে হবে। 4a দিয়ে গুণ করছি, আমি লেফট সাইডে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙানোর জন্য 4a দিয়ে গুণ করছি। 4a দিয়ে গুণ করছি। 4a দিয়ে গুণ করলে এখানে কি টুয়াইস এ এক্স তার হোল স্কোয়ার, এই জিনিসটা এটাকে ভাবে লিখলাম। 4ab(x) এটাকে টুয়াইস ab, 2 ইন্টু 2ax ইন্টু b প্লাস বি স্কোয়ার, জোর করে বি স্কোয়ার অ্যাড করছি, তো রাইট সাইডেও জোর করে বি স্কোয়ার অ্যাড করলাম। তো প্রথম তিনটা টার্ম কি হয়, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, টুয়াইস এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। 4ac-টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, দুই পাশে বর্গমূল করছি। টুয়াইস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস এইটা, টুয়াইস এ এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস এইটা, যেখান থেকে এক্স এর ভ্যালু আসছে এই জিনিসটা। সবাই কি বুঝলাম বলো, সবাই কি বুঝলাম? এটা সিদ্ধাচার্যের ফর্মুলা, সিদ্ধাচার্য, সিদ্ধাচার্য, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখো, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ খেয়াল করো তো, বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটার উপরেই আমাদের মূলগুলো, দুইটা মূল না, দুইটা মূলের প্রকৃতি নির্ভর করবে। বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয়, মূলগুলা জটিল হয়ে যাবে। আবার চিন্তা করো, এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে রুট করলে একটা মূলদ সংখ্যা আসবে। আবার এটা যদি শূন্য হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা শূন্য হলে আমাদের মূল দুইটা সমান হয়ে যাবে, এই যে মাইনাস বি বাই টুয়াইসে দুইটা মূলই সেম হয়ে যাবে, তাই না? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। তুমি খেয়াল করো, এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, রুটের নিচে নেগেটিভ নাম্বার, জটিল সংখ্যা চলে আসবে। এটা পজিটিভ হলে মূলগুলো বাস্তব হবে। এটা যদি শূন্য হয় তাহলে প্লাস মাইনাস 0, মূল দুইটা সেম হয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটার উপর আমাদের যেই দুইটা মূল তাদের প্রকৃতি নির্ভর করে। এই জন্য এই জিনিসটাকে বলা হয় নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই জিনিসটাকে বলা হয় নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। ওকে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা সবাই বুঝছো না? অ্যান্ড এটা মুখস্থ রাখতে হবে, এটা একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। বুঝাতে কি পারলাম? এটা একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। তো এই সমীকরণটা মানে এই ফর্মুলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের আশা করি খাতায় তোলা হয়েছে। এখন এই ফর্মুলাটা দিয়ে আমরা জাস্ট একটা অঙ্ক করব, তাহলেই আজকের ক্লাসটা শেষ, তাহলেই আজকের ক্লাসটা শেষ। দেখো, এগুলো নর্মালি সৃজনশীলের কতে আসে 2 নম্বরের জন্য। খেয়াল করো কি বলছে, সূত্রের সাহায্যে এই সমীকরণটা সমাধান করো। সূত্রের সাহায্যে এই সমীকরণটা সমাধান করো। কি করবা? তুমি কিন্তু একটু এভাবে লিখবা, ছোট ক্লাসে লিখতা না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের সাথে যদি তুলনা করো তাহলে a এর ভ্যালু কত পাও বলো তো? a এর ভ্যালু হচ্ছে 2, b এর ভ্যালু হচ্ছে 5, c এর ভ্যালু হচ্ছে -9। বাচ্চাদের মতো এগুলো না লিখলেও হবে, লেখাটা বেটার, লেখাটা বেটার। তো আমাদের এই সমীকরণের যেই মূল সেটা হবে -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। এখন জাস্ট এবিসি এর ভ্যালু বসাও। দেখো তো, -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই 2 ইন্টু a। সমাধান করো, দেখো দুইটা চলে আসবে। আর এগুলো সব ক্যালকুলেটর দিয়েও করা যায়। তোমরা আগে ক্লাসটা শেষ করো, তারপর ক্যালকুলেটর হ্যাকসের ভিডিও আছে, ওটা আমি তোমাদের দিয়ে দিব। একটু সমাধান করো, একটু সমাধান করো। তুমি চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়েও চেক করতে পারো, যে আমি এখন ক্যালকুলেটর দিয়ে চেক করব। 2, 5 আর হচ্ছে -9, -5 প্লাস রুট 97/4, ঠিক আছে? তো এরকম আসে -5 প্লাস মাইনাস রুট ওভার অফ 97 ডিভাইডেড বাই 4। আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। নেক্সট ক্লাসে আমরা মূলত নিশ্চয়ক নিয়ে আলোচনা করব। নিশ্চয়ক নিয়েই একটা ক্লাস শেষ হয়ে যাবে। তো সামনের ক্লাসে দেখা হচ্ছে শুক্রবার। আজকের ক্লাসে সব কিছু সবাই বুঝছো তো? বলো, পঞ্চঘাতী সমীকরণ সমাধান আমরা পরে দেখব। পঞ্চঘাতী সমীকরণ সমাধান আমরা পরে দেখব।
অ্যান্ড আজকের ক্লাসটা আমরা নতুন কিন্তু কিছু পড়ে নেই। আজকের ক্লাসে যা কিছু পড়ছি সবগুলাই কি 9-10-এ পড়ে আসছো না বলো তো? নতুন কিছু বলতে একদমই ছিল না, কিন্তু সব কিছু 9-10-এর পড়া, তাই না? নেক্সট ক্লাস থেকে একটু নতুন ক্লাস, নতুন টপিক শুরু হবে। তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।